আসসালামু আলাইকুম সকল দর্শককে যে যেখান থেকেই দেখছেন আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন সংলাপ প্রতিদিনে। আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী এবং আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবার কথা রয়েছেন। আমাদের সাথে থাকবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শিব্বির আহমদ। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। রিসেন্টলি স্যার নবনিযুক্ত সব মন্ত্রীরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে আজ অফিস করেছেন এবং আজ কিন্তু নবগঠিত যে সরকার তারা মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিছু প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রথমে আমি আপনার থেকে যেটি জানতে চাচ্ছি, কেমন হলো মন্ত্রী পরিষদ? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি এনটিভির অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন। দেখেন, আমি প্রথমেই এই সুযোগ নিয়ে নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 18 বছর গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসার জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন বিদেশ থেকে, জনাব তারেক রহমান, তাকে আমি অভিনন্দন জানাতে চাচ্ছি নতুন মন্ত্রিসভা, উপদেষ্টা পরিষদ এবং সর্বোপরি যারা সংসদ সদস্য নির্বাচিত হলেন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং মোটামুটি একেবারেই সংঘাতহীন একটি নির্বাচনের মধ্য দিয়ে যারা আইন প্রণেতা তৈরি হয়েছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। দেখেন, কেমন হলো মন্ত্রিসভা সেই জায়গায় যদি আমি বলি তাহলে এই মন্ত্রিসভাটা কয়েকটা ভাগে যদি আপনি বিশ্লেষণ করেন, তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে কিছু কর্মসূচি দিয়েছেন। আমার কাছে কেন যেন মনে হয়েছে এই কর্মসূচি বাস্তবায়নের দিকে খেয়াল রেখেই উনি মন্ত্রিসভাটা করেছেন। যেমনটা আমি বলতে পারি যে একজন মন্ত্রী যিনি ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রী হয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুরু করেছেন জীবনে মীর শাহ আলম, আমি একজনকে চিনি, তার জীবন শুরু হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে। তারপরে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এই যে, এবং তাকে দিয়েছেন লোকাল গভর্নমেন্টে। এই যে লোকাল গভর্নমেন্টকে সাজানোর জন্য বা একে ক্ষমতায়ন করার জন্য যে কাজটি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে মন্ত্রীর চেয়ারে আসা, অতএব উনি জানেন যে লোকাল এই অ্যাডমিনিস্ট্রেশন বা স্থানীয় সরকার প্রশাসন পরিচালনার ক্ষেত্রে কি কি কাজ করা উচিত। এবং আমি যতদূর জানি উনি বিএনপির ঘোষিত যে ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের সাথে উনি জড়িত ছিলেন। অতএব তাকে সেই দায়িত্ব। মির্জা ফখরুলের মতো বরেণ্য রাজনীতিবিদ যিনি রাজনীতি করেছেন, অভিজ্ঞতা সম্পন্ন কিছু সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আবার এমনও আছে একদম ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, যদি আপনি রাজীব সাহেবের কথা বলেন, তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। আবার এমনও লোকমন্ত্রী হয়েছেন, আমি যদি মোহিত সাহেবের কথা বলি, ডক্টর মোহিত সাহেব, যিনি সামাজিক কর্মকাণ্ডে দেশে বিদেশে ব্যাপকভাবে সমাদৃত। অতএব সব কিছু মিলিয়ে আমির খসরু মাহমুদ সাহেবের কথা যদি বলেন, রাজনীতিবিদ। উপদেষ্টা পরিষদে চমৎকার কম্বিনেশন আছে, সাংবাদিক ডাক্তার জাহিদুর রহমানের মতো অত্যন্ত চিন্তক একজন আছেন যিনি দীর্ঘদিন কথা বলেন, মাহাদি আমিনের মতো একজন তরুণ আছেন তার পাশে। তারপরে আরেকজন উপদেষ্টাকে আমি দেখলাম, যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, রেহান সাহেব নামে উনি কি আছেন, উনি আছেন। অতএব সব কিছু মিলিয়ে আমি মন্ত্রী পরিষদ কেমন হলো সেটা বলতে হয়তো আমাকে একটু সময় লাগবে, কারণ কাজ না দেখলে তো আসলে বিচার করা যাবে না। কিন্তু যদি আপনি কম্বিনেশন যদি আপনি বলেন, তাহলে আমি মনে করব যে এটা একটা অভিজ্ঞতা, তারুণ্য, তারপরে তাদের স্ব কর্মর ক্ষেত্রে তাদের যে লব্ধ জ্ঞান, এই সব কিছু মিলন একটা মন্ত্রিসভা হয়েছে। এখন এটি কতটা পারফর্ম করবে, কতটা পারফর্ম করবে না, সেটা বোধহয় বলার জন্য আরেকটি সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং সেজন্য আমি জাতিকে অপেক্ষা করতে বলবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, রোজা, আজকে সেহরি খেতে হবে, তারাবি পড়তে হবে। দ্রব্যমূল্য কিন্তু আজকে দেখলাম যে অনেক বেড়ে গেছে। মানুষ মন্ত্রিসভা হলো এটা যেরকম দেখছে বা বিএনপি ঘোষিত কর্মসূচি সেগুলো দেখছে, কিন্তু ইমিডিয়েটলি যে চাপটা সরকারের উপরে থাকবে সেটি হলো এই দ্রব্যমূল্য। স্যার, আজকে যে মন্ত্রী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে তারেক রহমানের সভাপতিত্বে, সেখানে কিন্তু 180 দিন অর্থাৎ 6 মাসের একটি সংক্ষিপ্ত পরিকল্পনা হয়েছে, যেখানে আছে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম এবং রমজানের জন্য আমরা যে জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ সেটা নিরবিচ্ছিন্ন যেন রাখা হয়, এমন একটা প্রস্তাব আনা হয়েছে। আপনার কি মনে হয়, এই যে আপনি বলছিলেন, নিজেই বলেছেন ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রী বা নতুন কিছু মুখ দেখতে পাচ্ছেন, তরুণ মুখ আমরা দেখতে পাচ্ছি এবং অনেক বর্ষিয়ার নেতাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না মন্ত্রী পরিষদে, এই চ্যালেঞ্জটাকে তারা মোকাবেলা করতে পারবে বা এটা কি কোনো চ্যালেঞ্জ হবে সরকারের জন্য? দেখেন, সরকারের জন্য চ্যালেঞ্জ, এটা তো যিনি প্রধানমন্ত্রী তিনিই বলেছেন সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে, যে এই সরকারের সামনে
আমার দৃষ্টিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওনারা যে 31 দফা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি বাস্তবায়ন হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের অর্থনীতি খুব ভালো এমনটি বলা যাবে না, কারণ উনি নিজে প্রথম সংকটের কথা যেটা বলেছেন, চ্যালেঞ্জের কথা বলেছেন যে অর্থনীতিকে ভালো করতে হবে। তার মানে অর্থনীতি ভালো নেই, অর্থনীতির স্বাস্থ্য ভালো নেই, তাহলে অর্থনীতির স্বাস্থ্যটা ভালো করতে হবে, এটা প্রথম চ্যালেঞ্জের কথা বলেছেন। দ্বিতীয় চ্যালেঞ্জটা কথা বলছেন এই দ্রব্যমূল্যের সাথেই চাঁদাবাজি, আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে। কারণ আপনি যদি দ্রব্যমূল্য যদি সহনীয় রাখতে চান, বা যদি আপনি যেহেতু ঘোষণা করেছেন 180 দিন, এবং এটা মানুষের কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় একটি উৎসব কিন্তু রোজা, ইফতার এবং ঈদ, এই তিনটা কিন্তু নির্ভর করছে মানুষের স্বস্তির উপরে। সেই স্যার, আপনি স্বস্তিটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, আমার এটা নিয়ে একটি প্রশ্ন আছে। আমাদের সাথে আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। আমাদের সাথে আরও যুক্ত হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শিবির আহমেদ। আপনাদের দুজনকে আবারও আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম স্যারের সাথে। আমি একটু আমাদের নতুন অতিথি যিনি এসেছেন ডক্টর শিবির আহমেদ, আপনার কাছেই জানতে চাচ্ছি। আমার প্রথম প্রশ্নই, আপনার কি মনে হয় যেই ম্যানিফেস্টোগুলো আমাদের নির্বাচনী প্রচারণার সময় জনাব তারেক রহমান দিয়েছিলেন এবং আপনি দেখতে পেলেন মন্ত্রিপরিষদ গঠিত হলো, কি মনে হয় এই তার বাস্তবায়ন কি সম্ভব এই মন্ত্রিপরিষদ দিয়ে আপনার মতে? না, আমি মনে করি প্রথমত আপনাকে ধন্যবাদ এবং সহালোচককে ধন্যবাদ। আমি মনে করি যেই ম্যানিফেস্টো ওনারা দিয়েছেন এটার পেছনে যারা কাজ করেছেন এটা নিশ্চয়ই ওনারা চিন্তাভাবনা করেই করেছেন। সো এই ম্যানিফেস্টো ওনাদের একটা কমিটমেন্ট যে এই 5 বছরে ওনারা সেটা বাস্তবায়ন করবেন। তারপরেও আমি বলবো যে ম্যানিফেস্টোর কিছু কিছু জিনিস যেগুলো ম্যানিফেস্টোর আমি বলবো আরেকবার রিভিউ করতে। ম্যানিফেস্টোর যে কমিটমেন্ট ওনারা দিয়েছেন জাতির কাছে সেগুলো বাস্তবায়ন করা যেমন জরুরি, অ্যাট দ্য সেম টাইম ম্যানিফেস্টোতে যদি এমন কিছু থাকে যেটা রিভিউ করে আরও বেটার কিছু করা সম্ভব সেটা করা উচিত। যেমন ফর এক্সাম্পল যেমন ধরেন ম্যানিফেস্টো এবং হচ্ছে নেতাদের যে কমিটমেন্ট, ধরেন নেতারা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন কমিটমেন্ট দিয়েছেন বিভিন্ন অঞ্চলে গিয়ে, সেগুলো হচ্ছে জনগণের প্রত্যাশা থাকে যেগুলো তারা বাস্তবায়ন করবেন। এখন যেমন জনাব তারেক রহমান যখন যাত্রাবাড়ির প্রোগ্রামে গেলেন ওখানে উনি কমিটমেন্ট দিলেন যে যাত্রাবাড়িতে আমি একটা ইপিজেড করব রাষ্ট্র ক্ষমতা পেলে। এখন আমরা যদি চিন্তা করি যে যাত্রাবাড়িতে আসলে একটা ইপিজেড দরকার আছে কিনা, আমরা ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করতে বলছি। আমি যদি ঢাকায় এখন এত বড় একটা শিল্পাঞ্চল করি তাহলে ঢাকামুখী মানুষের ঢল আরও বাড়বে এবং ঢাকার ক্রাইসিস আরও বাড়বে। তার চেয়ে বরং আমার শিল্পাঞ্চলটা এমন জায়গায় করা উচিত যেখানে কোনো একটা রুরাল এরিয়াতে, হতে পারে মুন্সিগঞ্জ অথবা নরসিংদী, কোনো একদিকে করা উচিত। কারণ যাত্রাবাড়িতে আমার এত বড় জায়গাও নেই, আবার যাত্রাবাড়িতে একটা ইপিজেড আসলে আমরা যে ডিসেন্ট্রালাইজেশনের কথা বলি ঢাকাকে সেটার সাথে যায় না। সো আমি মনে করি এটা উনি কমিটমেন্ট দিয়ে ফেলেছেন, একটা প্রোগ্রামে গিয়ে বলে ফেলেছেন, কিন্তু নট নেসারি যে আমাকে এটাতে স্টিক থাকতে হবে। আমি এটা রিভিউ করি, একটা ইপিজেড আমি করব, কিন্তু সেটা নট নেসারি যে আমার যাত্রাবাড়িতেই করা উচিত। এটা করা উচিত যে জায়গায় করলে আমার ইকোনমির জন্য, আমার এমপ্লয়মেন্টের জন্য বেটার হবে, বা আমি একটা বড় এরিয়া জায়গা পাবো যেখানে ইপিজেডটা করা যাবে। সো এইটা আমার একটা পয়েন্ট যে যেগুলো হচ্ছে রিভাইজ করা যাবে, রিভিউ করা যাবে। যেমন আনএমপ্লয়মেন্ট বেনিফিটের কথা বলা হয়েছিল, যে বেকার ভাতা দেওয়ার কথা। বেকার ভাতা 2001 সালেও বিএনপির ম্যানিফেস্টোতে ছিল, তখনও সম্ভব হয় নাই, কারণ আসলে আমাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, এখানে আসলে বেকার ভাতা দেওয়াটা একটা চ্যালেঞ্জিং জিনিস। এটা হতে পারে যে এই বেকার ভাতা দিলে আরও বেকারত্ব বাড়তে পারে, মানুষ ভলেন্টারি আনএমপ্লয়মেন্টের দিকে চলে যেতে পারে বেকার ভাতা নেওয়ার লোভে। আবার আমাদের দেশের ইকোনমি হচ্ছে ইনফর্মাল ইকোনমি, আমি জানি না আসলে কে অ্যাকচুয়ালি কাজ করে, কে ইনকাম করে না, এগুলো ট্রেস করা যায় না, সব তো আমার ফর্মাল ইনকাম বা এমপ্লয়মেন্ট না। তো এই ক্ষেত্রে বেকার ভাতা দেওয়াটা এটা হিতে বিপরীত হতে পারে। সো আমি বলবো যে এই পলিসিটা ওনারা রিভিউ করুক, বেকার ভাতার পলিসিটা রিভিউ করে আদৌ আমাদের বেকার ভাতা দেওয়া দরকার আছে কিনা আমাদের ইকোনমির জন্য। আমার দরকার এমপ্লয়মেন্ট জেনারেট করা, কিন্তু আবার এট দ্য সেম টাইম আমার যে বেকার জনগোষ্ঠী আছে গ্র্যাজুয়েশনের পরে যারা 2-3 বছর পর্যন্ত জব সার্চ করতে তাদের টাইম লাগে, এই সময়ের ক্রাইসিসটাও রিয়েল, তারা অনেক কষ্টে থাকে, এই সময় তাদের কোনো একটা সাপোর্ট দেওয়া দরকার। তো এটা হতে পারে যে তারা যদি এই সময়ে একটা টেম্পোরারি লোনের ব্যবস্থা করেন এদের জন্য, তো লোন দিলে যেটা হবে তাহলে সবাই আর নেবে না, যার দরকার আছে শুধুমাত্র তারাই নেবে। সো এ ধরনের কিছু অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে। আমি মনে করি যে তাদের যে কমিটমেন্টগুলো তারা দিয়েছে জাতির কাছে সেগুলোকে অ্যাডজাস্ট করে বাস্তবায়ন করতে পারে, নট নেসারিলি যে আগে যেরকম বলেছি বা যেভাবে বলেছি যেখানে করতে বলেছি সেটা যদি উত্তম না হয় তাহলে আমি মনে করি কনসাল্ট করে করা উচিত। মন্ত্রিপরিষদ যেটা গঠিত হয়েছে আমি মনে করি যেটা হোক এখানে
এক ধরনের সম্মেলন হয়েছে, সিনিয়ররাও আছেন, নতুন কিছু মুখও আসছে, যেমন তরুণদের মধ্য থেকে কিছু মুখ আসছে। সো এখানে অভিজ্ঞতা এবং উদ্যম দুটোর একটা সমন্বয় হয়েছে, ভালো এটা। আর যেহেতু দীর্ঘদিন বিএনপি পাওয়ারের বাইরে ছিল, তো আমি মনে করি দীর্ঘদিন 17-18 বছর পরে তারা পাওয়ারে আসছে, তাদের সেই উদ্যমটা থাকবে। আর একটা ফেসিবাদী সিস্টেমের মধ্য দিয়ে যেহেতু আমি গিয়েছি দীর্ঘদিন, কি খারাপ এটা আমরা কিন্তু এখন জানি, যে এই লুটপাট করা খারাপ, চাঁদাবাজি করা খারাপ, দুর্নীতি করা খারাপ, মানুষের টর্চার করা খারাপ, মানুষের উপর ভায়োলেন্স করা খারাপ, মানুষের বাক স্বাধীনতা হরণ করা খারাপ। যেই খারাপ জিনিসগুলোর মধ্য দিয়ে আমরা গিয়েছি এবং একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সো ওই নতুন মন্ত্রিসভার সদস্য বা সরকারের সদস্যরা যদি সেই খারাপ জিনিসগুলো মাথায় রাখে, তাহলে আশা করি ভালো না করুক, অ্যাটলিস্ট খারাপ করবে না, সেটা করা অসংখ্য উচিত। ধন্যবাদ। আমি স্যারের কাছে আবার ডক্টর শিব্বির আহমেদের প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে যদি আসি, যে নির্বাচনে দু ধরনের, একটি থাকে মাঠ পর্যায়ের বক্তব্য, একটি ম্যানিফেস্টো। স্যার যেটি বলছিলেন মাঠ পর্যায়ের বক্তব্য নিয়ে, আপনার কি মনে হয় এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা? দেখেন, ম্যানিফেস্টো হলো একটা নির্বাচনী রাজনৈতিক দলের মূল প্রতিশ্রুতি জাতির প্রতি। আর এগুলো যেগুলো বলছেন প্রতিনিয়তই এগুলো চেঞ্জ হবে। কোথায় কি এক নির্দিষ্ট এলাকার চাহিদার আলোকে সেখানের রাজনীতিবিদদেরকে বলতে হয়, মন্ত্রীদেরকে বলতে হয়, সেগুলো করতে হয়, সেগুলো ঠিকই উনি বলেছেন। আমি একটু ঘুরে আসি, আপনি প্রাথমিক যে আলোচনায় যে আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বলছিলেন, তারেক রহমান নিজেই কিন্তু বলেছেন যে আইন শৃঙ্খলাকে ভালো করতে হবে। তার মানে হলো যে আইন শৃঙ্খলা ভালো হয়নি। 24-এর পরে মানুষ প্রত্যাশা করেছিল যে আইন শৃঙ্খলা পায়নি, ভালো হবে, তারা ভালোভাবে অ্যাক্ট করবে, কিন্তু করেনি। তবে তারপরেও আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই যে নির্বাচনকালীন তাদের যে ভূমিকা, এটা অসাধারণ এবং প্রশংসনীয়, যার জন্য সুষ্ঠু একটা নির্বাচন পেয়েছি। আমি আশাবাদী এই জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী ভালো হবে। এমন একজন ব্যক্তিকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি গুম হয়ে গিয়েছিলেন। স্যার, আজ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের প্রথম বৈঠকে যে তারা বিগত আমলে যেভাবে বদলি হতো, বিগত আমলে যেভাবে পদোন্নতি হতো, এবারে সেটা হবে না। তারা বলছেন যে এবারে যে যেখানে যোগ্য তাকে সেখানেই রাখা হবে। আমরা কিন্তু জানি যে এই দীর্ঘ 17 বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেভাবে তারা ছিলেন, এবং এখন কিন্তু তাদের মোরালিটি অনেকটা ভেঙে পড়েছিল। এখন এটা থেকে পরিত্রাণ কি তারা পাবেন, বা কতটা চ্যালেঞ্জিং হবে এই জিনিসটাকে মেইনটেইন করা? এটা উনি বলেছেন, সেটা প্রত্যাশা করি আমরা। কিন্তু আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে গত 18 বছরে অনেক যোগ্য কর্মকর্তাদেরকে পদায়ন করা হয়নি, কারো বাড়ি বগুড়া হওয়ার কারণে, কারো বাড়ি নাটোর হওয়ার কারণে, কারো বাড়ি যমুনার এপার হওয়ার কারণে, অথবা অন্যান্য রাজনৈতিক বিবেচনায়। অতএব সেই যাদেরকে বঞ্চিত করা হলো সকল মেধা থাকা সত্ত্বেও, আমি মনে করি এই মেধাবীদের পদোন্নয়নের কথা যেটা বলেছেন, নিশ্চয়ই এই সমস্ত মেধাবী অফিসাররা যেন বিবেচিত হন, এবং ওনাদেরকে যে উপেক্ষিত করা হয়েছে সেই উপেক্ষার পুনরাবৃত্তি হোক, সেটা আমি চাই না। আইন শৃঙ্খলা বাহিনী যদি বলেন, তো একটা জেলার আপনি যদি পুলিশ প্রধান বলেন, ডিবির কি আরও যে সমস্ত এসবি টেসবি বলেন, একটা জেলারই ছিলেন পুলিশ প্রশাসনের সবগুলো হর্তাকর্তা ব্যক্তিরা। আমি চাই না সেটা বগুড়াতে যাক, একদমই আমি চাই না। কিন্তু গত 18 বছরে যদি কোনো জেলার লোকজনকে বঞ্চিত করা হয়ে থাকে, তো সেই ইনসাফটা আপনি করবেন না, শুধু মেধাবীদেরকে দেবেন, দেন না। কিন্তু যাদের প্রতি বঞ্চনা করা হলো, যারা অবহেলিত হলো, তাদের রেমেডিটা কোথায়? তাদের রেমেডিটাও তো আপনাকে নিশ্চিত করতে হবে, সেই জায়গায় করতে হবে। ওই আইন শৃঙ্খলা আমি চিন্তা করছি না। আমি চিন্তা করছি এই রমজানকে কেন্দ্র করে এক ধরনের বাজার সিন্ডিকেট তৈরি হয়। এই কারণ বাজার পাশেই বাজার, দেখবেন যে সকালে একরকম দাম, বিকেলে আর একরকম দাম। আবার যখন এই আপনার রিপোর্টিং করতে যাবেন, তখন দেখবেন বলবে যে মহাস্থান হাটে বগুড়া যে সবজিটা 5 টাকা কেজি, সেটা আপনার দেশে সেই সবজিটা কারণ বাজারে এসে 50 টাকা হয়ে গেছে। কেন হয়ে গেছে? বলে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজি হয়েছে। কারা করেছে? শ্রমিকরা করেছে। কারা করেছে? ওই মোড়ের কিছু লোকজন আছে, তারা করেছে। আমার প্রশ্নটি হলো, এই রোজাকে কেন্দ্র করে মানুষকে স্বস্তি দেওয়াই যেহেতু বিজেপির রাজনীতির ম্যানিফেস্টোর অন্যতম একটি লক্ষ্য, তাহলে এই চাঁদাবাজি যেন দয়া করে রোজার মধ্যে না হয়। কোনো ব্যবসায়ীকে, কোনো পরিবহন মালিককে যেন রাস্তায় 1 টাকা চাঁদা দিতে না হয়। আমি এই বরেণ্য রাজনীতিবিদ, যিনি বিভিন্ন কি বলবো, যে বিপদের মধ্য দিয়ে তিনি পার হয়ে গেছেন, বিদেশে থাকা, বিদেশের জেলে যাওয়া, গুম হয়ে যাওয়া, পরিবার কষ্ট হয়ে যাওয়া, ওনার চেয়ে ভালো তো কেউ জানে না। অতএব এই ঘটনা যেন না ঘটে। 2 নম্বর যে কাজটি করে বাজার সিন্ডিকেট, অকারণে
ডিমের দাম 5 টাকা হালি বেড়ে গেল, অকারণে চালের দাম বেড়ে গেল, অকারণে বুটের দাম বেড়ে গেল, অকারণে ছোলার দাম বেড়ে গেল, খেজুরের দাম বেড়ে গেল। এই বাজার সিন্ডিকেট যেন করতে না পারে এবং বাজার সিন্ডিকেটের মূলোৎপাটন করতে হবে। এখানে আমাদের ভোক্তা অধিকার পরিষদ আছে, ভোক্তা অধিকার আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, যাকে যাকে কাজে লাগানো যায়। মানুষ কিন্তু 18 বছরের কষ্ট ভুলে একটু শেষ করি, স্বস্তি পাওয়ার জন্য বিএনপিকে আস্থায় নিয়ে ভোট দিয়েছে। অতএব বিএনপি সেই জন আস্থা পূরণে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বা সরকারের অন্যান্য অর্গানের মাধ্যমে মানুষকে স্বস্তি দেবে। মানুষ সেটাই চায়, আমরাও সেটা প্রত্যাশা করি, একটা স্বস্তি। ডক্টর শিববির, আপনার কাছে একটু স্যারের প্রশ্ন ধরে আসবো। স্যার বলছিলেন 18 বছরে যে নির্যাতিত, এখন সেই জনগণ বিএনপিকে ভোট দিয়েছে অনেক আশা নিয়ে। আপনার কি মনে হয় এই আশা কি পূরণ করতে পারবে বা পূরণ করার পথে হাঁটছে কিনা, হাঁটবে কিনা? খুব ছোট্ট করে, আমাদের কাছে সময় এই এই যে 18 বছর মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে, এটার রিফ্লেকশন হয়েছে আমাদের এই নির্বাচন। আমাদের নির্বাচন, আপনারা যেমনটা বলছিলেন, হাসান ভাই বলছিলেন যে নির্বাচন পূর্ব সহিংসতা আমরা কম দেখেছি, আইন শৃঙ্খলা পরিবেশ ভালো দেখেছি, যদিও কিছু সহিংসতা হয়েছে নানান জায়গায়, নারীদের উপরে বা শেরপুরে একটা হত্যা হয়েছিল। কিন্তু নির্বাচন পরবর্তীতে আমরা কিন্তু একটা মোটামুটি মেসিভ লেভেলের সহিংসতা সারা দেশে দেখেছি। সো এটা যদিও এই সরকার তখনও ক্ষমতা গ্রহণ করে নাই, আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের দায়িত্বেই ছিল আইন শৃঙ্খলা, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে অবহেলা দেখিয়েছে। তো আমার মনে হয় এটা দিয়েই শুরু করতে হবে যে নির্বাচন পরবর্তী যে নানান জায়গায় সহিংসতা হয়েছে বা হাতিয়ায় এক জায়গায় দর্শনের অভিযোগ এসেছে, 2-3 জায়গায় 2-3টা খুন হয়েছে, মুন্সিগঞ্জে আরও কোন জায়গায়। তো এই খুনগুলো যেগুলো হয়েছে, যেখানে সহিংসতা হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, ইভেন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বাড়িঘরে ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের উপরে। এই বিচারটা দিয়েই আমার শুরু করা উচিত যে আইন শৃঙ্খলা আমরা কোনো ধরনের ছাড় দিব না, এটা দিয়ে শুরু করা উচিত। আর আমি স্যারের সাথে 100% একমত। এই রোজাকে কেন্দ্র করে যে ধরনের সিন্ডিকেট এবং চাঁদাবাজি হয়, এবং চাঁদাবাজি শুধু রোজার মধ্যে না, এই যে এই বাজারে যে আমরা মারাত্মক লেভেলের উচ্চ মূল্য দিতে হয় আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের, বিশেষ করে সবজির বাজারে, এটার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে চাঁদাবাজি। যে বগুড়া থেকে আস্তে আস্তে ঢাকায় নানান ঘাটে ঘাটে যে চাঁদা দিতে হয়, এই চাঁদার সাম্রাজ্যটা আমাদের ভাঙতে হবে। এইটার ব্যাপারে যদি কোনো ধরনের কার্পণ্য দেখানো হয় তাহলে কিন্তু মানুষ আবার এইটা মানুষকে সরাসরি এফেক্ট করে। বড় বড় দুর্নীতি যেগুলো মানুষকে সরাসরি হয়তো হাতের কাছে মানুষ দেখতে পায় না, কিন্তু এই বাজারে যে জিনিসপত্রের দাম অনেক বেশি পে করতে হয়, এটা মানুষ সরাসরি জানে। এবং মানুষ আজকাল এটাও জানে যে এটা বগুড়ার দাম এত, ঢাকায় এত দাম দিতে হচ্ছে, এবং এটা শুধুমাত্র নানান জায়গায় এই চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারণে। এবং এই সিন্ডিকেট এবং চাঁদাবাজি যারা করে, এরা ক্ষমতার কাছাকাছি থাকে, ক্ষমতার সাহচর্য নিয়ে করে। সো যারা ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, যে মন্ত্রণালয় হোক, তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে আমার এই বগুড়া থেকে ঢাকা আসা পর্যন্ত পথে পথে চাঁদাবাজি হবে না। চাঁদাবাজি বন্ধ করতে পারলে মানুষ স্বস্তি পাবে। এটা রোজার মাসেও যেমন হবে, রোজার পরেও হবে। আর যদি না হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে যে অসন্তোষটা, সেটা আবার তৈরি হবে আগের মতোই, যে আমরা দেশ স্বাধীন করে বা নতুন বাংলাদেশ পেয়ে তো লাভ হলো না। ডক্টর, আমি যদি ডক্টর হাসানাতের কাছে আরেকবার আসি, যে এটা বলেছেন বারবার, তারপর একটি প্রশ্ন, যে বিগত বছরে কিন্তু গভর্নমেন্টের প্রশাসন আসলে স্মুথলি চলেনি, নানান আলোচনা আছে, সমালোচনা আছে, এবং এই যে নিজের স্বার্থকে না দেখে রাষ্ট্রের স্বার্থ দেখা, এটা আমরা বিগত বছরে দেখিনি। এবার বলা হচ্ছে সবার আগে বাংলাদেশ। কি মনে হয় আসলে কি নিজের স্বার্থ না দেখে রাষ্ট্রের স্বার্থ দেখার নেপথ্যে হাঁটছে কিনা বা হাঁটবে কিনা? দেখেন, গত 18 বছরে 14 সনে তো নির্বাচন দেওয়ার প্রয়োজন হয়নি, 18 সনে তো রাতের বেলা হয়ে গেল ভোট, 24-এ তুমি আমি, একটা পরিবারের প্রায় 40-এর অধিক মানুষ পার্লামেন্টে ছিল, ঢাকার মেয়র ছিল, মন্ত্রী ছিল, এমন কোনো জায়গা নেই যে জায়গায় একটা পরিবারের লোক সেখানে ছিল না। অতএব রাষ্ট্রের স্বার্থের চেয়ে নিজের পরিবারের স্বার্থটাকে বেশি করে দেখা হয়েছে। আমি বর্তমান সরকারের প্রধানকে, জনাব তারেক রহমানকে সাধুবাদ জানাতে চাই যে উনি ওনার বাবার দিকে তাকিয়ে এই মন্ত্রিপরিষদটা গঠন করেছেন। ওনার বাবার মন্ত্রিসভায় যেরকম কোনো আত্মীয় স্বজন ছিল না, কেউ চিনতো না, কেউ জানতো না কে তার খালাতো ভাই, কে তার মামাতো ভাই, কে তার চাচাতো ভাই। এই জায়গায় শতভাগ পেরেছেন কিনা আমি জানি না, তবে অন্তত সমালোচনা মুক্ত একটি পার্লামেন্ট, পরিবারতন্ত্রের বাইরে, সমালোচনা মুক্ত পরিবারতন্ত্রের বাইরে একটি মন্ত্রিসভা, এটি উনি উপহার জাতিকে দিতে পেরেছেন। অতএব এখান থেকে এক ধরনের পজিটিভ সাইন কিছু আছে, যে সবার ওপর বাংলাদেশ মানে হলো রাষ্ট্রের যে প্রকৃত মালিক কারা, আমি, আপনি, আমার ভাইটি রাষ্ট্রের মালিক, এই যে মালিকানাটা, সেই মালিকানাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য
উনি কিন্তু মোটামুটি একটা চেষ্টা করেছেন। আমাদের মতো একটা দেশে তো সবাইকে সন্তুষ্ট করা খুবই ডিফিকাল্ট। ভোটাররা কিন্তু খুব বেশি কিন্তু চায় না সরকারের কাছ থেকে, খুব অল্প কিছুই চায়। সেই অল্প জায়গাটুকু কিন্তু উনি চিহ্নিত করেছেন। প্রথমেই অর্থনীতি ঠিক করা, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করা। আর আপনি যেটা বলছেন যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মেধাবীদেরকে পদায়ন করা, উনি আরেকটু বাড়িয়ে বলেছেন যে সমস্ত সাংবিধানিক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে সবল করা। তো সবল যদি করতে চান তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে 18 বছর বঞ্চিত হলো করা। এই বঞ্চিত লোকগুলো কি মেধাবী ছিল নাকি মেধাহীন ছিল? যদি তারা সত্যি সত্যি মেধাবী থাকে তাদেরকে রেমেডি দিতে হবে। তারপরে প্রশ্ন আসছে যে বর্তমানে যারা আছে তাদের মধ্যে মেধাবী কারা। এখন প্রশ্নটি হলো যে এতদিন পরে এসে মেধা খুঁজছি কেন? খুঁজছি ওই কারণে গত 18 বছরে আবেদ আলী কোথাও চাকরি হয়েছে। দুঃখ তো সেই জায়গায় যে সর্বোচ্চ জায়গায় বিসিএস যারা লোক নির্ধারণ করে, চাকরি দেয় প্রশাসনে, সেই আবেদ আলী ছিলেন একজন ড্রাইভার, সেই কোটাতেও বিসিএস এ কর্মকর্তা কর্মচারী তার মানে এবার তাহলে আমরা দলীয় নিয়োগটা আসলে দেখতে পাবো না। আমি মনে করি যে মেধার ভিত্তিতে নিয়োগটা হওয়া উচিত। এই যে 1400 মানুষ রক্ত দিল কেন? মেধাবীদের বাংলাদেশ তৈরি করার জন্য। তারা কেন বলছিল? কোটার বিরুদ্ধে করেছিল যে মেধাবীরা চাকরি পাক। এই আমার মায়েরা, নারীরা, এই আপনাদের মতো কন্যারা রাস্তায় দাঁড়িয়ে বলেছে আমরা কোটা চাই না, আমরা মেধার ভিত্তিতে আমাদেরকে প্রমাণ করতে চাই যে নারীর ক্ষমতায়নটা হবে মেধার ভিত্তিতে। জনাব তারেক রহমান সেটা বলেছেন। আর তার সামনে তো সবচেয়ে বড় সুবিধার জায়গা হলো কি, বাবা প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনী 7ই নভেম্বরের পরে রক্ষী বাহিনীর হাত থেকে মানুষকে স্বস্তি কীভাবে দিতে হয় ওনার ঘরে সেই এক্সাম্পল আছে। ঘরে অর্থনীতিকে এই ভাঙ্গা সুটকেস থেকে সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণের দিকে নিয়ে যাওয়ার এক্সাম্পল আছে। তার মা এমন একজন মানুষ যিনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে নারীদের শিক্ষা কার্যক্রম চালু করে নারীর ক্ষমতায়নের এক্সাম্পল তৈরি করার দৃষ্টান্ত ওনার ঘরে আছে। দর্শক যেন বাংলাদেশের জনগণ যেন একটি সুষ্ঠু নির্বাচন যে দিয়েছে সেটার প্রতিফলন বর্তমান সরকারকে নিয়ে দেখতে পাই। আশা করি আমরা সবাই তার প্রতিফলন খুব শীঘ্রই দেখতে পারবো। দর্শক, আলোচনা শেষ নেই, তবুও শেষ করতে হচ্ছে। আজ এখানে বিদায় নিচ্ছে। আবারও দেখা হবে সংলাপ প্রতিদিনে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এনটিভির সাথেই থাকুন।